প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। সম্ভবত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এবারেই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এত আলোচনা, এত আগ্রহ, এত অপেক্ষা এবং শঙ্কাও ছিল, আতঙ্কও ছিল। পছন্দ অপছন্দের বিষয়ে মানুষের মাঝে এক ধরনের প্রবল আগ্রহ ছিল জানার জন্য। এর অন্যতম প্রধান কারণ ডক্টর ইউনুস আতঙ্ক মানুষে জর্জরিত ছিল। সংখ্যাটা অনেক 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 বলতে আমি অনেক বোঝাতে চাচ্ছি সব মহলেই। কারণ ইউনুসের 18 মাসের শাসনের পর বিএনপি যেভাবে মানে তাকে ডিল করতে হয়েছে, সেই ইউনুস আবার তলে তলে রাষ্ট্রপতি হওয়ার জন্য চেষ্টা করছিল। চেষ্টা করছিল না শুধু, সে ব্যাপকভাবে দেশি বিদেশি লবিং এর মাধ্যমে, তদবিরের মাধ্যমে চেষ্টা করতেছিল। এক, দ্বিতীয়ত বিএনপি যে স্মার্টলি একজন ত্যাগী নেতাকে রাষ্ট্রপতি করেছেন, মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপাদমস্তকে একজন ভালো মানুষ, সেটা জননন্দিত হয়েছে। প্রিয় দর্শক, এই নিয়ে কথা বলবো আজকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রথম সারির নেতা। শুধু প্রথম সারির নেতা বললেও বোধহয় ভুল হবে। বিএনপির সুদিনে দুর্দিনে সমান তালে হেঁটেছেন যে মানুষটি, প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক, দল প্রেমিক, দলের প্রতি লয়াল। এমন নেতৃত্ব বিএনপিতে খুব কম রয়েছে। স্থায়ী কমিটিতে আরো কয়েকজন রয়েছিল, অনেকেরই নাম এসেছিল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যতটুকু সম্মান দেওয়ার প্রয়োজন ততটুকু সম্মানই তাকে দেয়া হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, বলছিলাম যে বাংলাদেশের সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির নিয়োগ, আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছেন, রাষ্ট্রপতি দলীয় রাষ্ট্রপতি হয়। দলের বাইরে গিয়েও অনেক সময় বিএনপি, আওয়ামী লীগ রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, আবার ভুগতেও হয়েছে। সে প্রসঙ্গে পরে আসছি। ফখরুল ইসলাম আলমগীর, যাকে বলা যাইতে পারে বিএনপির দ্বিতীয় একজন আইকনিক রাজনৈতিক নেতা। কেন বলছি? কারণেই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদের দুজনেরই বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষিত মানুষ, ভদ্রচিত, মেপে জুপে কথা বলেন, আবেগ ইমোশনাল হয়ে কখনোই দেশের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অন্যান্য রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, বিশেষ করে প্রতিবেশীর সঙ্গে কি ধরনের সম্পর্ক আমাদের থাকা উচিত, এই বিষয়টি তিনি খুব ভালো করে বুঝেন। একবার ভেবে দেখুন, খালেদা জিয়া অসুস্থ, তার মাঝে আবার জেল, জরিমানা, বলতে গেলে তিনি আড়ালেই ছিলেন। সেই সময়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে লন্ডন থেকে তারেক রহমান
যতই দলের হাল ধরুক, কিন্তু বাস্তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হিসেবে দলের মাঝে যে ঐক্য, সংহতি, সমঝোতা, সকলকে এক ছাতার নিচে রাখা, এমন কারিশমা বাংলাদেশের রাজনীতিতে খুব কম রাজনীতিবিদেরই রয়েছে। সেজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য সত্যি একজন উপযুক্ত মানুষ। প্রিয় দর্শক, আমি বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাই। আমি নিশ্চিত তিনি পদ্ধতিগতভাবে জাতীয় সংসদে যে নির্বাচন হবে সেখানে তিনি জয়ী হবেন এবং তিনি হবেন আমাদের পরবর্তী রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রপ্রধান। একটি সাংবিধানিক প্রাতিষ্ঠানিক পদ, দলনিরপেক্ষভাবে যে পদে আসীন থেকে সংসদীয় পদ্ধতির সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, আর সেটা যদি হয় দলেরই লোক, সেটা অনেক সুবিধা হয়। আরেকটি বিষয় বলতে চাই, আওয়ামী লীগ এবং বিএনপি দু দলেরই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে চমক রয়েছে। যেমন আওয়ামী লীগ একজন ভালো, অন্তত শেখ হাসিনার আমলের কথা বলছি, যে দীর্ঘদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সাহেব কি করেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বিএনপির মহাসচিব ছিলেন, তিনি তার একটি যোগ্য পদ পেয়েছেন। আর এই পদটি কোনো বাধ্যবাধকতা নেই বাইরে থেকে নিতে হবে। বাইরে থেকে যারাই যখন নিয়েছে তখনই কম বেশি সমস্যায় পড়েছে। বিএনপির বেলায় হয়েছে, আওয়ামী লীগের বেলায় হয়েছে। সেই কারণেই সিদ্ধান্তটি তারেক রহমান অত্যন্ত স্মার্ট ভাবে বিষয়টিকে নিয়ন্ত্রণ করেছে, এমন ভাবে দলের স্থায়ী কমিটির কিন্তু আরো বেশ কয়েকজন প্রার্থী ছিলেন, কিন্তু তারেক রহমানকে ক্রেডিট দিতে হবে যে সকলকে ঐক্যবদ্ধ করে সকলকে বুঝানো এমন ভাবে যে বিএনপি ঐক্যবদ্ধ ভাবে দলীয় একজন বর্ষিয়ান নেতাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। প্রিয় দর্শক, পাশাপাশি জামাত এবং অন্যান্যরা, বিরোধী দল, তারাও কর্নেল অবসরপ্রাপ্ত ওলি ওনাকে দিয়েছেন। ওনার প্রতি আমার তেমন খুব বেশি আস্থা নেই। সাম্প্রতিককালে এই যে দিকভ্রান্ত পাল্টিবাজ রাজনৈতিক নেতায় তিনি পরিণত হয়েছেন, কথাবার্তায়ও সকাল বিকাল অনেক অমিল পাওয়া যায়। বীর মুক্তিযোদ্ধা হয়ে জামাতের সঙ্গী হয়েছেন তিনি। আপনারা জানেন বোধহয় নির্বাচনে সময় তিনি বিএনপির সাথেই বোধহয় থাকতে চেয়েছিলেন, অনেক বেশি আসন চেয়েছিলেন। সম্ভবত আমার মনে হয় ৬-৭টি আসন তিনি চেয়েছিলেন। বিএনপি হয়তো ম্যাচ করেনি তার সঙ্গে, নিজেই পাশ করতে পারেনি। ব্যক্তি অলি চট্টগ্রামে প্রভাবশালী, নো ডাউট। সেনাবাহিনীতে ছিলেন প্রভাবশালী, নো ডাউট। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা ছিল, নো ডাউট। কিন্তু তারপরেও প্রশ্ন ওঠে বর্তমান অবস্থান এবং উল্টা সিধা কথা। সে অলরেডি বিতর্কিত হয়েছেন বিভিন্নভাবে নিজের স্বার্থের জন্য। একটি বিএনপির মতন একটি দল জিয়াউর রহমানের সহচর হয়েও নিজকে সংযত রেখে দলীয় যে অবস্থান সেখানে তিনি থাকতে পারলেন না। তিনি নতুন করে রাজনৈতিক দল করলেন, এলডিপি।
যাই হোক, একটি বিষয়ে আমি খুব গুরুত্বের সঙ্গে বলতে চাই, যেটি আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসতে পারে, সেটি হলো অন্তত একটি প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচনের মাধ্যমে সরকার ও বিরোধী দলের প্রার্থীদের মাঝে লড়াই হবে, তারপর একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এই বিষয়টি গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। বিরোধী দল জানে তাদের ক্যান্ডিডেট পাশ করবে না, মানুষ জানে তাদের ক্যান্ডিডেট পাশ করবে না, মানুষ জানে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই, মানুষ জানে রাষ্ট্রপতি একটি প্রাতিষ্ঠানিক পদ, একটি রাষ্ট্রের জন্য এটি অলংকার মাত্র। কিন্তু এই রাষ্ট্রপতিও কিন্তু মাঝে মাঝে শক্তিশালী হয়ে ওঠে, যে কারণেই রাজনৈতিক দলকে তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অধিক ভাবতে হয়, খুঁজতে হয় একেবারে নিজস্ব লোক আকারে। সমস্যা কেউ ডেকে আনতে চায় না, যেমনটি হয়েছে। একজন দলীয় প্রার্থী হয়েও হইতে পারে, বিএনপির আমলে হয়েছে, বদরুদ্দোজা চৌধুরীর কথা বলুন, ইয়াজউদ্দিন আহমেদের কথা বলুন। এমন ঘটনা ঘটেছে, শেখ হাসিনা দলের বাইরে থেকে লোক এনেছেন, শাহাবুদ্দিন সাহেবকে এনেছিলেন 90-এর গণ আন্দোলনের পর, যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তার সঙ্গেও শেখ হাসিনার সম্পর্ক নষ্ট হয়েছে। ওভারঅল এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি যারা হয়েছেন তাদের মাঝে যোগ্য ব্যক্তি বলা যেতে পারে। সমস্যা হয়েছে, হাসিনার সাথেও সমস্যা হয়েছে, খালেদা জিয়ার সাথেও ইয়াজউদ্দিনের সমস্যা হয়েছে, সেটা হইতেই পারে। কিন্তু এবার তারেক রহমানের এই সিদ্ধান্তটি, মানে সকল কিছুকে মাত্রা ছাড়িয়ে এটা এক ধরনের ছক্কা মারা বলা যেতে পারে ক্রিকেটের। একসঙ্গে তিনি বেশ কয়েকটি উইকেট সংগ্রহ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে। রাষ্ট্রপতি নির্বাচন ঠিক কিভাবে হয় সে ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কারণ সেটা আপনারা পত্রপত্রিকায় দেখেন, আপনারা জানেন। আমাদের সংবিধান সংসদীয় পদ্ধতির সরকারের মাঝে রাষ্ট্রপতি, আগেই বলছি, রাষ্ট্রপতি একটি অলংকার বলা যেতে পারে, সিম্পলি একটি প্রতিষ্ঠানের পদ বলা যেতে পারে, রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, সাংবিধানিকভাবে বলা যেতে পারে রাষ্ট্রের অভিভাবক। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের ব্যক্তিত্ব যদি রাষ্ট্রপতি হয়, যেমনটি তারেক রহমান করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের রিলেশনটা দলীয় হইতে পারে, কিন্তু অত্যন্ত গভীরে একটি দল পরিচালনা করা, সরকার পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করার পূর্ব অভিজ্ঞতা এই দলটিরও রয়েছে, এই দলের নেতাদেরও রয়েছে। আর তারেক রহমানের প্রথমবারের প্রধানমন্ত্রী তিনি, একটি পরিবর্তন লক্ষ্য করা যায়, অন্তত এই ইস্যুতে একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে, যে তিনি সকলকে নিয়ে অন্তত এই মনোনয়নটি করেছেন। প্রিয় দর্শক, বলছিলাম কেন এত আলোচিত এবারের রাষ্ট্রপতি ইলেকশনটি? এর পিছনে কারণ সেই শয়তানের বর ছিল, আতঙ্ক ছিল। সেটাকে ডক্টর ইউনূস, আমাদের মব রাজা, দুর্নীতিবাজ, স্বার্থপর, বলতে গেলে অনেক কথা, এত কথা বলতে চাই না, তবে এটুক বলতে চাই, এই স্বার্থপর ইউনূস কিন্তু চেয়েছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য। দেশি বিদেশি যত ধরনের তদবির, সব তদবির তিনি করেছেন। আপনাদেরকে একটি কথা বলি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর ইউনূসের সেই আন্তর্জাতিক খ্যাতি এখন কিন্তু আর তেমন নেই। 18 মাসের শাসনে নিজের লোভ, লালসা, পাওয়ার এবং অর্থের ব্যবসার স্বার্থের কারণে সে কিন্তু অনেক কিছুই খুঁয়েছে, নেই তার সেই আগের ইসে। এ নিয়ে আমি পরবর্তী তার একটি ভিডিও করব।
ডক্টর ইউনূস, জামাত, এনসিপি, এই জামাতকে প্রায় সরকারি দল বানিয়েছিল সে। এই এনসিপি তার হাতে তৈরি। এই নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব। তবে তারেক রহমান যেমন একেবারে হাঁড়ি ভেঙে দিয়েছেন। আমি কিন্তু একটা কথা সবসময় বলি, এনে আমি বহুবার অনেকগুলি ভিডিও করেছি, আমি একটা কথা বলি, এই বিএনপি আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। দীর্ঘদিন তারা কয়েক দফায় ক্ষমতায় ছিল। একটি অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করতে ডক্টর ইউনূসকে নির্বাচনমুখী করতে বিএনপিকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। একটি কথা বলা ভালো, সেনাবাহিনীর সমর্থনটা যদি নির্বাচনের পক্ষে না থাকতো তাহলে হয়তো ডক্টর ইউনূস নির্বাচন দিতেন না, ওইটা শিওর। আর যে নির্বাচনের আগে বিএনপির সঙ্গে যে ধরনের বার্গেনিং, লন্ডন বৈঠক, অনেকে বলে লন্ডন বৈঠকে তিনি এটা নিয়ে কথা বলেছেন, হইতে পারে, মানুষের মাইন্ড চেঞ্জও হইতে পারে। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে, আমরা ক্ষমতায় গেলে আপনাকে প্রেসিডেন্ট করব বা করতে পারি, আলোচনা করব। এরপরে মাইন্ড চেঞ্জ করছি। আমেরিকাতে একটি কথা খুব প্রচলিত, আপনি যাই কিছু বলুন, আপনি পরিবর্তিতে যদি আপনি বলেন ইউ চেঞ্জ ইউর মাইন্ড, কেউ কিছু মনে করে না। আমেরিকাতে যেমন অনেকেই সরি বললেই সব শেষ, যা ছোটখাটো অন্যায় হয়েছে সরি বলছে, বাস শেষ। ঠিক তেমনি মাইন্ড চেঞ্জের ব্যাপারটা ওই রকম। তো তারেক রহমান তো মাইন্ড চেঞ্জ করতেই পারে। আর তারেক রহমান কেন তাকে রাষ্ট্রপতি করবে? 18 মাসের বিএনপিকে কিভাবে তার সঙ্গে কৌশলে চলে বলে সবকিছুতেই রাজি হয়ে বিএনপি নির্বাচনটি আদায় করতে হয়েছে। আর এই বিএনপি শেষ পর্যন্ত আবার ইউনূসকে রাষ্ট্রপতি করতে যাবে, আমার সবসময় সন্দেহ ছিল। শুনুন, নেড়া, যার মাথায় চুল নেই, নেড়া বেলতলায় কিন্তু একবারই যায়। তো বিএনপি বেলতলায় গিয়েছিল, আবার ইউনূসকে ডেকে এনে আর বিএনপি বেলতলায় যাবে না, এবং এটাই ঘটেছে। ডক্টর ইউনূসের বেহায়ার মতন আচরণগুলি আপনারা নিশ্চয়ই অনেক খবরেই, নেপথ্যের খবর অনেকেই হয়তো জানে না। এই ডক্টর ইউনূস দেশে বিদেশে বসে, দেশে বিদেশে এই রাষ্ট্রপতি হওয়ার জন্য, বিএনপিকে প্রেসার ক্রিয়েট করার জন্য সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করেছে। তার এই তত্ত্বাবধায়ক সরকারের চেলা চামুন্ডা যার তার সঙ্গে ছিল, তাদেরকে দিয়ে, বিদেশি কিছু মুখ তাদেরকে দিয়ে। কিন্তু আমি আগেই বলছি, বিদেশে সেই তার খ্যাতি এখন আর তেমন নেই। তিনি এখন আবার জাতিসংঘের সদস্য, মহাসচিব হইতে চান। আমি আজকে আপনাদেরকে বলি, ওইটাও তিনি হতে পারবেন না। সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইউনূসের আর সেই মুখ নেই। ইউনূস 18 মাসের সরকারে যেভাবে নিজকে মানুষের কাছে তুলে ধরেছে, নিজের স্বার্থপরতা হোক, ক্ষমতার লোভ হোক, অর্থের লোভ হোক, মানুষকে নয় ছয় বোঝানো হোক, সবকিছুই তিনি করেছেন। তিনি দেশের স্বার্থে কিছু করেননি এই কারণেই, কারণ তিনি তাকে নিয়েই বিভোর ছিলেন। এই কারণে দেশে মবের রাজত্ব কায়েম হয়েছিল, এবং তিনি এজন্যই মবের রাজা আমি বলছি। তার 18 মাসের শাসন ছিল দেশে মধ্যযুগীয় সেই মগের মুল্লুকের মতো। যাই হোক, প্রিয় প্রিয় দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী যে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করা হয়েছে, সেটি অত্যন্ত সময়োপযোগী, যোগ্য ব্যক্তি এবং দলের জন্য তিনি ছিলেন একটি আইকনিক চরিত্র। প্রিয় দর্শক, ইলেকশন হবে 20 তারিখে। তিনি নিশ্চিত পাশ করবেন, তিনিই হবেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি। আমরা আশা করব তিনি এতদিন দলে ছিলেন, আজকে তিনি দল থেকে পদত্যাগ করেছিলেন, এতদিন দলে ছিলেন, দলের বাইরে থেকে নিরপেক্ষভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সমঝোতা সবকিছুর আবরণে তিনি নিজকে আবার তুলে ধরবেন সত্যি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে। যদিও দলের প্রতি তার সেই টান থাকবেই, সেটা হইতেই পারে, একজন আপাদমস্তকে তিনি একজন রাজনীতিবিদ, সেটা হইতে পারে। দলের প্রতি তার একটি বিশেষ দৃষ্টি থাকা, সেটাই বরং স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন বাংলাদেশের ইতিহাসে একজন ভালো রাষ্ট্রপতি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, একাধিকবার ওনার সঙ্গে কথা বলেছি, ওনার আমার সাংবাদিকতার জীবনে ওনার মুখোমুখি হয়ে ইন্টারভিউ করেছি। তিনি সত্যি একজন ভালো মানুষ। আমি তার সর্বাঙ্গীন দীর্ঘায়ু কামনা করি এবং তিনি একজন সফল রাষ্ট্রপতি হবেন এই আশা ব্যক্ত করতে নির্দ্বিধায় পারি। এটুক বলতে পারি, তারেক রহমানের চয়েস বাংলাদেশের মানুষের চয়েস। এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।